আপনি কি বারবার জ্বর, সর্দি, কাশির সংক্রমণে ভুগছেন? একটু ঠান্ডা লাগলেই অসুস্থ হয়ে পড়ছেন? ইমিউনিটি বাড়াতে ভিটামিন ট্যাবলেট কি যথেষ্ট? নাকি খাবারের মাধ্যমেই শরীরকে ভেতর থেকে শক্তিশালী মজবুত করা যায়? আপনারাও অনেকগুলো প্রশ্ন করেছেন। এই যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কি? কোন খাবার সত্যি ইমিউনিটি বাড়ায়? কোন ভুল ধারণাগুলো আমাদের ক্ষতি করছে? কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংক্রমণের ক্ষেত্রে? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুভদীপ চক্রবর্তী। আমি স্যারের কাছে যাব। অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে আজকের পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের বলি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ নমস্কার। ইমপ্যাক্ট বাংলায়। নমস্কার। আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী, কনসালটেন্ট অফ ইন্টারনাল মেডিসিন। আমি এই মুহূর্তে মণিপাল ঢাকুরিয়া হসপিটালের সাথে যুক্ত রয়েছি। স্যার, যদি আমরা শুরুতে একেবারে সাধারণভাবে সাধারণ মানুষের বোঝার স্বার্থে, সকলের বোঝার স্বার্থে যদি একটু আলোচনা করি যে ইমিউনিটি বলতে আসলে কি বোঝায় এবং ভালো ইমিউনিটি সেটাই বা কি? ইমিউনিটি কথাটা খুব সাধারণভাবে আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা। এইবার আরেকটু সহজভাবে বলি, আমার ইমিউনিটি ভালো। তার মানে কি আমার জীবনে কোনো রোগ হবে না? সমস্ত রোগকে আমি প্রতিরোধ করতে পারবো? এক্সাক্টলি সেটা নয়। রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেরকম, রোগ আমার শরীরে যদি ঢোকে, সেই রোগ আমার শরীর তাড়াতাড়ি সারিয়ে উঠতে পারবে এবং তার কমপ্লিকেশনস, ফার্দার যে কমপ্লিকেশনস বা সেই রোগে ভুগে আরও ফার্দার যদি কোনো অসুবিধা হয়, সেইটা আমার শরীর প্রতিহত করতে পারবে। এই পুরো বিষয়টাকে একসাথে আমরা ইমিউনিটি বলি। ইমিউনিটিটা শরীরের একটা নিজস্ব প্রতিরোধ ক্ষমতা। সেইটাকে কিছু কারণে অনেক সময় কমে যেতে পারে। কিছু কারণে সেইটা অতিরিক্ত বেড়ে গিয়ে শরীরের বিভিন্ন ক্ষতি করতে পারে। তো ইমিউনিটিটাও একটা দুধার তলোয়ার বলতে পারি আমরা। তো ইমিউনিটি প্রপার রাখার জন্যে কিছু জিনিস আমাদের যেগুলো ফলো করতে হবে, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, স্যার, এবার আমরা বলব যে ভালো ইমিউনিটি এবং খারাপ ইমিউনিটি বা কম ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বেশি, এই দুটো কখন কিভাবে কোন মানুষ বুঝবেন নিজেদের ক্ষেত্রে? যেটা আপনি ইন্ট্রোডাকশনের সময় বললেন, কোনো পেশেন্ট যদি বারবার খুব সামান্য কারণে বারবার অসুস্থ হয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রে কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের দেখতে হয়। কোনো ক্রনিক অসুখে তারা ভুগছেন কিনা এটা দেখতে হয় এবং তার সাথে আমাদের দেখতে হয় যে ইমিউনিটি কথাটা তো এইভাবে আমরা একটা ব্লাড টেস্ট করে বলে দিতে পারি না যে এই পেশেন্টের এত ইমিউনিটি রয়েছে। সুতরাং এটা কতগুলো প্যারামিটারস এর উপর নির্ভর করে। কিছু জিনিস ফলো করার প্রয়োজনীয়তা হয়। সেইগুলো দেখে আমরা বলতে পারি এই পেশেন্টের ইমিউনিটি কিরকম লেভেলে রয়েছে। স্যার, এবার আমরা একটু আলোচনা করি যে শীতকালে কেন বারবার মানুষ অসুস্থ হয়ে পড়েন? তখন কি ইমিউনিটিটা কমে আসে কিছুটা? শীতকাল ইন ইটসেলফ যে আমাদের ইমিউনিটি কমিয়ে দেয় বা বারবার অসুস্থ করে তোলে সেরকম নয়। তাহলে তো বলতে হবে যে যারা শীতপ্রধান দেশে সারা ২৪ মানে ১২ মাসই হয়তো বিছানায় শুয়ে থাকতো। এক্সাক্টলি সেটা নয়। কিন্তু যেহেতু আমরা গ্রীষ্মপ্রধান দেশ এবং আমাদের এখানে শীত পড়লেই আমরা আরো বেশি ইনডোরস এ থাকতে শুরু করি। এটাতে কি হয় যে একটা থেকে আরেকজনের সম্ক্রমণের সম্ভাবনাটা বেড়ে যায়। আমাদের সানলাইট এক্সপোজারটা কম হতে শুরু করে। শরীরে ভিটামিন ডি এর অভাব হতে শুরু করে এবং এই কোল্ড ড্রাই ওয়েদারে ভাইরাসগুলো শরীরের বাইরে বেশিক্ষণ সারভাইভ করতে পারে। তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে ভাইরাল সংক্রমণ যেগুলো একজন মানুষের থেকে আরেকজন মানুষের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং যদি ধরুন আমি কোনো একটা জায়গাতে গেলাম, আমি এক অসুস্থ মানুষ। আমি সেই জায়গাতে গিয়ে একটা হাঁচি বা কাশি বা কোনো শরীরের লালা বা থুতু কোনো একটা কিছু একটা এক্সপোজার হয়ে রইলো। সেইটা পরবর্তী কারোর শরীরে ঢোকার জন্যে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভাইরাসটা যে সারভাইভ করতে পারে বাইরে, সেইটার সময়টা এই কোল্ড ড্রাই ওয়েদারে অনেকটা বেড়ে যায়। তো সেই জন্যে আমরা দেখি যে আ লোকে খুব সহজে অসুস্থ হয়ে পড়ে। এছাড়া যাদের ক্রনিক অসুখ আছে তাদের ক্ষেত্রে এই সর্দি, কাশি এই ধরনের সামান্যতম সমস্যা হলে আমরা দেখেছি যে অন্যান্য যে ক্রনিক ডিজিজগুলো যেরকম হার্ট ডিজিজ, যাদের কিডনির সমস্যা আছে, সেই সমস্যাগুলোও বেড়ে যেতে থাকে। তো এইজন্যে মানুষ যাদের ক্রনিক অসুখ আছে তারা আরো বেশি করে ভোগেন। বয়স্ক মানুষ যারা এবং খুব আ শিশু যারা তাদের ক্ষেত্রে আন্ডার ৫ বিশেষ করে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখি। এবার সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক দর্শক বন্ধু এই প্রশ্নটা করেন যে খাবারের মাধ্যমে কি সত্যিই ইমিউনিটি বাড়ানো সম্ভব হয়? আচ্ছা, সেখানে যে মানে প্রোটিন, ফ্যাট বা ফাইবার কোনটার ভূমিকা কত? তো খাবারের মাধ্যমে শুধু ইমিউনিটি বাড়ানো যায়, কিন্তু খাবারটা একটা পার্ট অফ দ্য প্রসেস। আমাদের একটা কথা আছে, গুড ইমিউনিটি ইজ নট সোল্ড ইন বটলস। তো খাবারটা একটা অতি গুরুত্বপূর্ণ অবশ্যই। খাবারের মধ্যে বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন ডি,
আয়রন, জিঙ্ক এবং অতি অবশ্যই প্রোটিন, যেটাকে বিশেষ করে আমরা লিন প্রোটিন বলি। মানে যেটাতে ফ্যাটের পরিমাণটা কম, শুধু প্রোটিনের পরিমাণটা বেশি। সেই লিন প্রোটিন যেরকম ফিশ, যেরকম ডিমের সাদা অংশটা, যেরকম চিকেন ব্রেস্ট বা কার্ড, বা আপনার ধরুন কিছু ক্ষেত্রে যারা অবশ্যই ভেজিটেরিয়ান রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা কার্ড বা সয়াবিন, এই জিনিসগুলোকে আমরা রেকমেন্ড করি। এই প্রপার ডায়েটের মধ্যে এই জিনিসগুলো বিশেষ করে পনির বা প্রোটিনের, দুধ জাতীয় এক্স্যাক্টলি, খাবারগুলো বলছেন। প্রোটিন জাতীয় জিনিসটার যেন গুরুত্বপূর্ণ একখানা ভূমিকা আছে, এটা আমরা সবাই জানি রোগ প্রতিরোধের ক্ষেত্রে। আর ডায়েট ছাড়াও আমি আরো কয়েকটা জিনিস বলতে চাইবো যে প্রপার একজনের ঘুম হচ্ছে কিনা, প্রপার একজন এক্সারসাইজ করছেন কিনা, প্রপার রেস্ট নিচ্ছেন কিনা, তার ভ্যাকসিনেশন স্ট্যাটাস কেমন আছে, শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, বড়দের ক্ষেত্রেও ভ্যাকসিনেশন স্ট্যাটাসটা কীরকম রয়েছে, এবং অতি অবশ্যই মেন্টাল স্ট্রেস এবং অ্যাংজাইটি, এই সবকটা জিনিস বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যেগুলো একটা মানুষের ইমিউনিটিটাকে কন্ট্রোল করতে হেল্প করে। ভিটামিন সি এবং ভিটামিন ডি এই দুটোর খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যেরকম টাটকা শাকসবজি, ফলমূল, বিশেষ করে এই শীতকালে যে সিট্রাস ফ্রুটসগুলো পাওয়া যায়, যে প্রকৃতির এরকমই একটা অবদান রয়েছে যে, যে সময়টাতে যে মরশুমে আমাদের যে পুষ্টিগুণগুলো প্রয়োজন হয়, প্রকৃতি কিন্তু সেগুলো আগে থেকেই ব্যবস্থা করে রাখে। তো সিট্রাস ফ্রুটস যেগুলো পাওয়া যায় এই সময়, খুব ভিটামিন সি এর একটা গুড সোর্স। কিন্তু যে জিনিসটা এই সময় একটু অমিল হয়ে যায়, বিশেষ করে আমাদের এখানে, যে সানলাইট এক্সপোজারটা আমাদের একটু কম হয়। তো এইজন্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। ভিটামিন ডি এর একটা ইমিউনিটির প্রতি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শুধু বোন হেলথের প্রতি যে ভিটামিন ডি এর অবদান রয়েছে সেটা নয়। একটা গুরুত্বপূর্ণ অবদান ভিটামিন ডি এর, বিশেষ করে শ্বাসনালীর প্রদাহজনিত সমস্যা, যাদের অ্যাজমা রয়েছে, যাদের শ্বাসনালীর ইনফেকশনের চান্স যাদের আছে, তাদের, যারা দেখছি যে আমরা বারবার যারা এই রেসপিরেটরি ইলনেসে ভুগছেন, তাদের কিন্তু ভিটামিন ডিটা, বিশেষ করে আমাদের এই আরবান পপুলেশনে যেখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা, আমি বলবো একটা এপিডেমিক, সেই জায়গা থেকে ভিটামিন ডি লেভেলটা কিন্তু একবার টেস্ট করা উচিত। যাদের ভিটামিন ডি নরমাল রয়েছে তাদের কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন নেই আলাদা করে, কিন্তু যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তাদের ডেফিনেটলি ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনে প্রপার লেভেলে ভিটামিন ডি রাখার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আচ্ছা স্যার, আপনি ভিটামিন সি এর কথা বলছিলেন। ভিটামিন সি কি সর্দি কাশি প্রতিরোধ করতে পারে? ভিটামিন সি আমি দিয়ে গেলাম, সর্দি কাশি আমার হলো না, সেরকম ব্যাপারটা নয়। ভিটামিন সি যদি কারোর সর্দি কাশি হয়েছে, বিশেষ করে কমন কোল্ড যাদের, তাদের যদি আমরা ভিটামিন সি দিই, তাহলে এটা দেখা গেছে যে এই সর্দির যে আমি বলব যে, ধরুন আমার যদি সর্দি হয়ে থাকে, আমার যদি সেটা ১০ দিন লাস্টিং করার কথা থাকে, তাহলে যদি আমি একটু প্রপার ডোজে ভিটামিন সি খাই, তাহলে সেটা হয়তো একটুখানি ডিউরেশনটা কমতে পারে এবং তীব্রতাটাও কমে, কমপ্লিকেশনের চান্সটাও কমে। বাট ভিটামিন সি ইন ইটসেলফ যে কোনো ডিজিজকে একদম 100% প্রতিরোধ করতে পারে, সেরকম নয়। এগেইন, immunity is not sold in bottles. We have to develop it through মানে আমাদের এটা প্রপার জীবনযাত্রার মধ্যে এই ইমিউনিটিটাকে বিল্ড আপ করতে হবে। এবার স্যার একটু জানবো যে টিকা নেওয়া সেটা ইমিউনিটির জন্য কতটা জরুরি? বা কারা কখন কোন টিকাটা নিতে পারেন? এটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আমাদের ডিসকাশনের। আ ভ্যাকসিনেশন বা টিকাকরণ শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, বয়স্ক লোকেদের ক্ষেত্রেও এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনযাত্রার জন্যে, এবং আমরা যে পেশেন্ট পাই আমাদের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এটা একটা ম্যাসিভ একটা লিপ বলতে পারি আমরা। বাম এবং এ ভ্যাকসিনটা খুব সেফলি আমাদের কিছু স্পেসিফিক ডিজিজের এগেইনস্টে, স্পেসিফিক কমন অসুখের বিরুদ্ধে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আমরা ইউজুয়ালি ৬০ বছরের উপরে যারা আসেন, বা যাদের ধরুন সিওপিডি জনিত সমস্যা রয়েছে, ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, তাদেরকে আমরা সবাইকে নিউমোকক্কাল ভ্যাকসিনটা নিতে বলি, এবং প্রতি বছর মোটামুটি সবার ক্ষেত্রেই রেকমেন্ডেড যে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা রেকমেন্ড করি। এছাড়া আরেকটি ভ্যাকসিন আমরা এখন রেকমেন্ড করি, সেটা হচ্ছে হার্পিস জস্টারের ভ্যাকসিন। এটি ২ টো ডোজ নিতে হয় ২ মাসের গ্যাপে। এইটি নিলে বিশেষ করে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে, ৬০ এর উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রেও আমরা এই হার্পিস জস্টারের ভ্যাকসিনটা রেকমেন্ড করি। টিটেনাস বুস্টার যারা প্রেগন্যান্সিতে রয়েছেন, সেটা সবাই মোটামুটি জানি আমরা, টিটেনাস বুস্টারের প্রয়োজনীয়তা হয়, এবং কিছু ক্ষেত্রে প্যাপিলোমা ভাইরাসের জন্য যে ভ্যাকসিন, সেটাও আমরা কিছু ক্ষেত্রে, সিলেক্টিভ কিছু ক্ষেত্রে আমরা রেকমেন্ড করতে পারি। এই কয়েকটা ভ্যাকসিন আমরা অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের মধ্যে মেইনলি রেকমেন্ড করি। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এটা দর্শকদের প্রশ্ন, যে যারা বারবার অ্যান্টিবায়োটিক খান ক্রমাগত এবং নিয়মিত, তাদের ক্ষেত্রে ইমিউনিটির উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? অ্যান্টিবায়োটিক ইমিউনিটি বাড়ায় না। অ্যান্টিবায়োটিকের একমাত্র কাজ হচ্ছে
কোনো পার্টিকুলার ব্যাকটেরিয়া যদি শরীরে থাকে, সেই ব্যাকটেরিয়াটাকে শরীরের মেরে ফেলা। ডাইরেক্টলি ওটা অ্যাকশন করে শরীরের যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। এই বারবার যারা অ্যান্টিবায়োটিক খেতে থাকেন, তাদের ক্ষেত্রে আমরা খুব কমনলি যেটা দেখি যে পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে একটা চেঞ্জ দেখতে পাওয়া যায়। এর ফলে কি হয়, পেটের যে গাট হেলথ, নরমাল যে গাট হেলথ, সেটা অনেক সময় ড্যামেজড হতে পারে। আর বারবার অকারণে অ্যান্টিবায়োটিক খেলে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যে ব্যাকটেরিয়াগুলো সারভাইভ করে গেল, সেইগুলোর মধ্যে একটা ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স একটা ডেভেলপ করতে পারে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটাকে বলি। এবং এই মুহূর্তে আমাদের হসপিটালে বিশেষ করে ইনপেশেন্ট কেয়ারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা একটা দুঃস্বপ্নের আকার ধারণ করেছে। সাধারণ একটা সামান্য ইউটিআইও অনেক সময় আমাদের অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে সত্যি কথা বলতে কি খুবই অসুবিধে হচ্ছে। এরকম বহু অ্যান্টিবায়োগ্রাম আমরা পাচ্ছি যে কোনো অ্যান্টিবায়োটিকে সেনসিটিভ নয়। সুতরাং আমরা সবাইকে রেকমেন্ড করব যে অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া, বিশেষ করে ওভার দ্য কাউন্টার ওষুধের দোকানে গেলাম, তারা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, প্রপার ডোজে নয়, প্রপার সময়ে নয়, প্রপার অসুখের জন্যে নয় এবং প্রপার ডিউরেশনের জন্যে নয়। এই ধরনের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, আমি বলব কথাটা অপব্যবহার, আমাদের ভবিষ্যৎটা কিন্তু খুবই দুঃখজনক করে তুলতে পারে। এবং এই মুহূর্তে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, আমাদের কিন্তু নতুন কোনো অ্যান্টিবায়োটিক সেইভাবে তত দ্রুত তৈরি হচ্ছে না। এবং যেগুলো পাইপলাইনে রয়েছে সেগুলোও প্রচুর কস্টলি। চিকিৎসার খরচ ইটসেলফ বেড়ে চলেছে এবং বারবার অসুস্থতাতে ভুগলে একটা মানুষের ইমিউনিটি খুব স্বাভাবিকভাবেই কমতে থাকে। এবং এই অ্যান্টিবায়োটিকগুলোর ইটসেলফ যে সাইড এফেক্টগুলো রয়েছে, সেই সাইড এফেক্টগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তো আমরা সবাইকে বলব, রেকমেন্ড করব, যদি প্রয়োজন হয় প্রপার ডোজে, প্রপার সময়ে, প্রপার ডিউরেশনের জন্য প্রপার অ্যান্টিবায়োটিকই আমরা ব্যবহার করব এবং ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক বিশেষ করে নেওয়ার ক্ষেত্রে আমরা সবাই না বলব। স্যার, বাজারে বেশ কিছু ইমিউনিটি বুস্টার সিরাপ, কাথ বা সাপ্লিমেন্ট পাওয়া যায়। এগুলো কতটা বিজ্ঞানসম্মত বা কতটা জরুরি খাওয়া আপনি মনে করেন? বাজার চলতি যে ইমিউনিটি বুস্টারগুলো, সেগুলোর খুব একটা বৈজ্ঞানিক আ এভিডেন্স খুব একটা কিছু নেই। কাথ বা কাড়া যেটাকে বলছি আমরা, সেটা খেলে যাদের বিশেষ করে সর্দি কাশি বা অন্যান্য কিছু সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো একটা গলাতে একটা সুদিং এফেক্ট হয়। কিছু ক্ষেত্রে মিউকোলাইটিক হয়, যেগুলো মানে খুব কফ যেটা আটকে রয়েছে সেটা সরল করে উঠে আসতে হেল্প করে। কিন্তু আ এইগুলো দিয়ে যে ইমিউনিটি বুস্ট হয় বা নেক্সট ডিজিজটাকে যে প্রিভেন্ট করতে পারার একটা ক্ষমতা বেড়ে যায়, এইটার খুব একটা বিজ্ঞানসম্মত এভিডেন্স নেই। যদি আসে আমরা অবশ্যই সেটাকে আবার নিয়ে আলোচনা করতে পারি। একেবারেই। স্যার, এবার একটু আলোচনা করি যে ডায়াবেটিস রোগী যারা বয়স্ক মানুষ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তারা ইমিউনিটির দিকে কিভাবে নজর দিবেন এবং তারা কিভাবে বাড়তি সচেতন বা সতর্কতা অবলম্বন করতে পারেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়া ইজ ডায়াবেটিস ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড, এই বলেই পশ্চিম দেশের সবাই ওরা প্রচার করে এবং তারা খুব একটা ভুল প্রচার কিছু করে না। আ আমাদের মেবি মেইনলি অ্যাডাল্ট যে মেডিসিনের আউটডোরের অন্তত ২০-৩০% লোক এই মুহূর্তে ডায়াবেটিসে আক্রান্ত, হয়তো আরো বেশি সংখ্যাটা আমি হয়তো একটু কম করে বলব। ডায়াবেটিস থাকলে ইটসেলফ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় এবং জীবাণুর প্রকোপটা অনেক বেড়ে যায়। ডায়াবেটিস থাকলে লাংসে ইনফেকশন, চেস্টের ইনফেকশন, স্কিনের ইনফেকশন, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনস গুলো, ইউরিনের ইনফেকশন, এগুলো হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়। বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ক্ষেত্রে। তো ডায়াবেটিসের পেশেন্টদের আমরা প্রত্যেককেই একটা নির্দিষ্ট চার্ট করে দিই ডায়েট ফলো করার জন্য। সেই ডায়েটটাকে অবশ্যই ফলো করতে হবে। কষ্ট করে হলেও করতে হবে। আমাদের একটু মানে অনেক সময় আমরা যে ডায়াবেটিসের চিকিৎসার একটা মেইন পার্ট কিন্তু ডায়েট এবং লাইফস্টাইল। হুম, হুম। সেটাকে আমরা অনেক সময় ইগনোর করি। সুগার বাড়ছে, ওষুধের ডোজ বাড়িয়ে যাচ্ছি, কিন্তু হয়তো ওষুধটা রেগুলার খাচ্ছি না। আ নির্দিষ্ট সময়ে যে সময়ে সুগার পরীক্ষা করতে বলা হয়েছে, HbA1c টেস্ট করতে বলা হয়েছে, সেটা হয়তো আমরা করছি না। যে পেশেন্টকে ফাস্টিং পিপি HbA1c করতে বলা হয়েছে, সে হয়তো শুধু ফাস্টিংটা করে চলে এলো। বিভিন্ন কারণে সেটা হতে পারে, আমি সেটাকে অস্বীকার করছি না। কিন্তু এইটা এখন খুব ক্লিয়ার বিজ্ঞানসম্মত এভিডেন্স আমাদের কাছে এসেছে যে শুধু HbA1c নয়, সুগারের যে ফ্লাকচুয়েশনটা হচ্ছে, যে ফাস্টিং আর পিপির মধ্যে যে ফ্লাকচুয়েশনটা হচ্ছে, সেইটাও কিন্তু আল্টিমেটলি শরীরের বিভিন্ন রোগ ডেকে আনে।
শুধু ইনফেকশন বলে নয়, যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ, কার্ডিয়াক প্রবলেমস, নার্ভের প্রবলেম, চোখের সমস্যা, কিডনির সমস্যা এবং ইন টার্ন এইগুলো আবার বিভিন্ন ইনফেকশাস ডিজিজকে ডেকে আনতে পারে। তো সুগারটাকে অতি অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। সুগার কন্ট্রোল রাখার জন্য আমাদের ডায়েট ফলো করতে হবে, প্রপার লাইফস্টাইল ফলো করতে হবে, যাদেরকে আমরা মর্নিং ওয়াক রেকমেন্ড করি। সাধারণত যেকোনো ডায়াবেটিক পেশেন্টকে আমরা বলি যে অন্তত ৪৫ মিনিট জোর কদমে হাঁটবেন। যদি অ্যাট মিনিমাম এইটুকু এক্সারসাইজ করা উচিত। ঠিক আছে? ৪৫ মিনিট যেকোনো দিনের মধ্যে যেকোনো একটা সময়, সকালেই করতে হবে তার কোনো মানে নেই। সকালে ঠান্ডার জন্য অনেকে বেরোতে পারছেন না। বিকেলের দিকটাতে হাঁটুন। যিনি বাসে আ বাড়ি ফেরেন, ২ টো স্টপেজ আগে নেমে যান। হেঁটে একটু ওই সময়টাতে বাড়ি ফিরুন। যিনি মানে খুব ব্যস্ত, সারাদিনের মধ্যে কোনোটাই তার সময় নেই, বাড়ি ফেরার পরে একটু রেস্ট নিয়ে একটু হালকা এক্সারসাইজ করুন। একটু এক্সারসাইজ করা, একটু ডায়েট ফলো করা এবং অতি অবশ্যই ওষুধগুলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিমাণে খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে যেরকম সময়ে রিভিউ করতে বলি রিপোর্ট নিয়ে, সেই সময় একটু রিভিউ করা। এগুলো করলে সুগারটা যদি কন্ট্রোলে থাকে আমাদের ইনফেকশনটা ওই দিক থেকে অনেকটাই কমে। স্যার, প্রবীণ নাগরিকদের ইমিউনিটি নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা একটু শিশুদের ইমিউনিটি নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে শিশুদের ইমিউনিটি বাড়ানোর জন্য ঠিক কি করা যেতে পারে? শিশুদের ইমিউনিটি বাড়ানোর জন্য অবশ্যই ডায়েট, প্রপার ডায়েট এবং ভ্যাকসিনেশন। শিশুদের ইমিউনিটির একখানা, যেহেতু ওদের ইমিউন সিস্টেমটা সবে তৈরি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এটা একটা পরিপূর্ণ ইমিউন সিস্টেম নয়। সেই জন্যে সেগুলোতে একটা ভ্যাকসিনেশনের খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে এবং প্রত্যেক পেডিয়াট্রিশিয়ান যেটা বলেন, খুব জোর দিয়ে বলেন যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর ওপরে, বাইরের খাবার, কৌটোজাত দুগ্ধ না দেওয়ার জন্যে ১ম ৬ মাসে বিশেষ করে, সেইটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিচার করা উচিত। এছাড়া আ এই সময়টাতে একটু বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার যাতে প্রবণতা থাকে, প্রপার কভার না করে বাইরে যাতে আমরা চট করে না নিয়ে যাই এবং আ যদিও এই সময় স্কুলে একটু বড় বাচ্চা যারা, তাদের আমরা দেখি যে খুব ক্রস ইনফেকশন হয়। তাদেরকে আমরা যদি একটু হেলথি হ্যাবিট শেখাতে পারি, যে একটু হ্যান্ড ওয়াশিং শেখানো, প্রপার হ্যান্ড ওয়াশিং শেখানো, টয়লেট যাওয়া বা টয়লেট থেকে ফেরার আগে এবং পরে একটু ভালো করে হ্যান্ড ওয়াশিংটা করা, খেতে বসার আগে এবং খাওয়ার পরে খুব প্রপারলি যাতে হ্যান্ড ওয়াশিং করে, টুথ ব্রাশিংটা যেন রেগুলার করে এবং একটু পর্যাপ্ত এক্সারসাইজ, মানে তারা যাতে খেলাধুলোটা করতে পারে, একটু মাঠে নিয়ে গিয়ে একটু খেলাধুলো করা, প্রপারলি তাদেরকে শেখানো, কিছু হেলথি হ্যাবিটস শেখানো। এই জিনিসগুলো করলে তাদের ক্ষেত্রেও অনেকটা আ আমরা হেল্প পাবো। স্যার, এবার একটু আমরা জানতে চাইবো যে সঠিক ঘুম বা মাত্রাতিরিক্ত স্ট্রেস এগুলো ইমিউনিটিকে কিভাবে প্রভাবিত করছে? এক্সেলেন্ট কোয়েশ্চেন, এক্সেলেন্ট। সঠিক ঘুম, এইটা নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে একটা খুব ভেগ ধারণা ছিল। অনেকেই বলত যে আমি ২ ঘন্টা ঘুমিয়ে খুব সুস্থ আছি। অনেকে বলত আমরা ৩ ঘন্টা ঘুমিয়ে সুস্থ আছি। অনেকে বলে ১০ ঘন্টা ঘুমিয়েও আমার ঘুম কাটে না। এটা একটা বিজ্ঞানসম্মত একটা রিসার্চ, বহু বছরের বিজ্ঞানসম্মত রিসার্চে দেখা গেছে যে, যেকোনো মানুষ যদি ৬ ঘন্টার কম ঘুমোয় ২৪ ঘন্টার মধ্যে, তার ইমিউন সিস্টেম ঠিক থাকে না। আর ৮ ঘন্টার বেশি ঘুমিয়েও ইমিউন সিস্টেমে কোনো ইমপ্রুভমেন্ট আনা যায় না। তো এই ৭ থেকে ৮ ঘন্টা, এই সময়টা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো এই ৭ থেকে ৮ ঘন্টা প্রপার ঘুম খুব জরুরি। আ ঘুম আসছে না বলে কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবো? না, সেটা নয়। প্রপার স্লিপ হাইজিনটা খুব জরুরি। ঘুমানোর অন্তত আমরা বলব যে ০.৫ ঘন্টা, ১ ঘন্টা অন্তত আগে থেকে স্ক্রিন টাইমটাকে বন্ধ করে দেওয়া। একটা নির্দিষ্ট সময়ে শোয়া, কমফোর্টেবল বেড অতি অবশ্যই। লাইটটা একেকজনের একেক রকম ডিমনেস এ ঘুম আসে, সেটাকে ফাইন্ড আউট করা। অতিরিক্ত নয়েজ থেকে বাঁচা, দরকার হলে চোখে আ যে নাইট যে মাস্ক পরে কভার। ঘুমায় অনেকে, অনেকে ইয়ার ক্যাপ পরে ঘুমাতে পছন্দ করেন যাতে বাইরের আওয়াজ-টাওয়াজ আসে না। অনেকের আবার একটু হোয়াইট নয়েজ ছাড়া ঘুম হয় না। এই জিনিসগুলো আমরা আ যখন পেশেন্ট আসে তাদের সাথে আমরা আলোচনা করে নিই যে কোন প্রপার স্লিপ হাইজিন এ তার বেস্ট ঘুম আসছে এবং আমরা চেষ্টা করি যে ৭ থেকে ৮ ঘন্টার মধ্যে যেন ঘুমটা থাকে। তার থেকে কম বা তার থেকে বেশি ঘুম দুটোই কিন্তু সমান ক্ষতিকারক। এছাড়া আপনি বললেন যে একটা স্ট্রেসের ব্যাপার এটাও বৈজ্ঞানিক সত্য যে স্ট্রেস আমাদের ইমিউনিটি কম করে। যেকোনো অ্যাংজাইটি আ বা ডিপ্রেশন, এই দুটো জিনিসই কিন্তু আমাদের ইমিউনিটিটাকে লো করে। সুতরাং কারো যদি সেরকম থাকে কোনো কারণে, সেটা যদি প্যাথোলজিক্যাল ডিপ্রেশন হয়, প্যাথোলজিক্যাল অ্যাংজাইটি হয়, সেটার অতি অবশ্যই আমাদের প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন হবে। যারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট আছেন তার প্রয়োজনীয়তা। কিন্তু সেটা ছাড়াও একটা বিশাল সংখ্যক মানুষ রয়েছেন যারা নরমাল ডেইলি লাইফে স্ট্রেসড। আপনি, আমি সবাই মোটামুটি সেই গ্রুপটার মধ্যে পড়ি। আমরা একটু মেডিটেশন করতে পারি। অতি অবশ্যই আমরা একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি। এই দুটো জিনিস কিন্তু আমাদের
স্ট্রেস কম করতে, ডিপ্রেশন কম করতে প্রুভেন বেনিফিট দেয় এবং অতি অবশ্যই অ্যাজ আই হ্যাভ অলরেডি ডিসকাসড, আগেও বলেছি আমি এটা, যেটা ইমিউন সিস্টেমটাকে ঠিকঠাক রাখতেও অনেক হেল্প করে। শেষে একটা কথা আমি বলে দিই, দুবার কথাটা বলেছি, তিনবারও বলছি, যে ইমিউনিটির কোনো চটজলদি কোনো ইজি ফিক্স কিছু নেই। গুড ইমিউনিটি ইজ নট সোল্ড ইন বটলস। কেউ যদি বলে থাকে তিনি হয়তো প্রপারলি না জেনে বলছেন, অর দে ওয়ান্ট টু সেল ইউ সামথিং। ইমিউনিটি, প্রপার ইমিউনিটি, এটা একখানা ডেলি লাইফস্টাইলের মধ্যে দিয়ে আসে। পর্যাপ্ত পরিমাণ খাওয়া, পর্যাপ্ত পরিমাণ ঘুম, যে ডেফিসিয়েন্সি যদি কিছু শরীরের থাকে, ভিটামিন ডি বা ভিটামিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি, এইগুলোর পর্যাপ্ত পরিমাণ টেক কেয়ার করা, স্ট্রেস অ্যাংজাইটি কম করা এবং অবশ্যই মডারেট এক্সারসাইজ। খুব বেশি এক্সারসাইজ করলাম, খুব বেশি ইমিউনিটি পেলাম সেটাও নয় কিন্তু। খুব বেশি এক্সারসাইজ উইদাউট রেস্ট নিলে কিন্তু ইমিউনিটি কিছুদিনের জন্য কমে যায়, সেটাও আমরা দেখেছি। সুতরাং পর্যাপ্ত মডারেট এক্সারসাইজ, এই জিনিসগুলো সবকটা মিলিয়ে কিন্তু আমাদের গুড ইমিউনিটি তৈরি করে। এটার কোনো ইজি ফিক্স নেই, বাট এটা ইজিলি অ্যাচিভ করা অসম্ভব নয়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে ইমিউনিটি কিন্তু কোনো ম্যাজিক পিল নয় বা এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না, যেমন ডাক্তারবাবু বলছেন। একটা দৈনন্দিন সঠিক অভ্যেস, সঠিক ঘুম, সঠিক খাবার কিংবা সঠিক চিকিৎসা কিন্তু আপনাকে সংক্রমণ থেকে বাঁচাবে, আপনার ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে। আমাদের এই আজকের পর্বের এই আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন এবং অবশ্যই শেয়ার করুন সকলের সঙ্গে, যাতে সকলে ডাক্তারবাবু পরামর্শ পান এবং সঠিকভাবে নিজের ইমিউনিটিকে বাড়িয়ে যত্নে রেখে নিজেকে সুস্থ রাখতে পারেন, সেই কামনাই করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।